রাজনীতি প্রশ্ন এটাই, কারণ সামনে তো সময় নেই। আর সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন আসছে বিজেপির শীর্ষ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতা যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে, সকলের একটাই কথা। কি কথা? যথা সময় সামনে আসবে নতুন কমিটি, কিন্তু সেই সময়টা কোথায়, কবে আসবে কমিটির নাম, কারা থাকবেন তাতে, কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে? কারণ একেবারে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা তো রাজ্যে আসছেন, ঘন ঘন বৈঠক করছেন, যেমন ভূপেন্দ্র যাদব, তিনি নতুন কমিটিতে কারা থাকবেন কারা থাকবেন না এর জট খুলতে পারছেন না কিন্তু এখনো পর্যন্ত। আর সেই কারণেই তিনি এখন আরএসএস এর শরণাপন্ন হচ্ছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা থাকবেন তা নাকি ঠিক করবে আরএসএস। সামনে আসছে বিজেপির অন্তর্মহলের নেতাদের অনেক দ্বন্দ্ব। প্রত্যেকটি প্রভাবশালী নেতাই তারা চাইছেন যে তাদের লোকই কমিটিতে থাকুক, আর সেই জায়গাতেই কিন্তু মূলত সমস্যা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। 4 মাস হয়ে গিয়েছে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি নতুন ক্যাপ্টেন। এখন বিজেপির যে প্রথা, সেই প্রথা অনুযায়ী নতুন রাজ্য সভাপতি নিয়োগের পর রাজ্য স্তরে নতুন করে সমস্ত কমিটি তৈরি করা হয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানাচ্ছেন, সত্যিকারে যারা বিজেপি করেন তারাই থাকবেন। এই সত্যিকারের বা মিথ্যেকারের বিজেপি মানে কি বোঝাতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য? এই প্রশ্ন তো উঠছে, ওঠা খুব স্বাভাবিক। ঠিক কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য কি শোনাবো। যে সক্রিয় বিজেপি সেই প্রার্থী, স্বাভাবিকভাবে যে বিজেপি করছেন সক্রিয় সেই থাকবে, নতুন পুরনো বলে কিছু নেই। যিনি যে সক্রিয় বিজেপি সেই প্রার্থী, স্বাভাবিকভাবে যে বিজেপি করছেন সক্রিয় সেই থাকবে, নতুন পুরনো বলে কিছু নেই। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, কথা বলবো আমরা এই মুহূর্তে। সুমনদা আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সরাসরি। সুমনদা, সময় তো একেবারেই হাতে নেই, কিন্তু তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির অন্দরে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পেয়েছেন, তারপরে রাজ্য কমিটি তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু তাও কোথায় রাজ্য কমিটি, কোথায় জটিলতা? তার মানে মূল চাবিকাঠি কি আরএসএস এর হাতে? দেখুন, এই বিষয়টা নিয়ে কোনো সংশয় থাকার দরকার নেই শুক্লা। আমরা যে মাসটায় কথা বলছি, অক্টোবরের শেষে, আমাদের মনে রাখতে হবে যে সেপ্টেম্বর পর্যন্ত একটা গোটা দেশেই বিজেপি এবং আরএসএস এর মধ্যে টানাপোড়েন চলছিল নরেন্দ্র মোদীর অবসর গ্রহণের বয়স নিয়ে। আমার নিজের ব্যক্তিগত রাজনীতির ছাত্র হিসেবে ধারণা, ডোনাল্ড ট্রাম্পের চাপ, পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের পরে আরএসএস নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সমঝোতা করে নিয়েছে। আর মোহন ভাগবত নরেন্দ্র মোদীর অবসর গ্রহণের বিষয়ে খুব একটা বলছেন না। মোহন ভাগবত নিজেও আর 75-এ অবসর নিলেন। কিন্তু এই সমঝোতাটা করতে গিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে যতটা আরএসএস এর উপর নির্ভরশীল হয়ে যেতে হয়েছে, তার ফলে শুধু যে শ্রমিক ভট্টাচার্য তার রাজ্য কমিটি তৈরি করতে পারছেন না তা নয়, এখনো ওদের সর্বভারতীয় যিনি সভাপতি জেপি নাড্ডা, তার সময়কাল অতিক্রম করে গেছে। কিন্তু তারও কোনো সাবস্টিটিউট বা পরিবর্তন এখনো অব্দি আরএসএস এবং নরেন্দ্র মোদী অমিত শাহর যে ফরমেশন তারা তৈরি করতে পারেনি। ফলে যতক্ষণ না এই আরএসএস এর সাথে এই সমঝোতাটা চূড়ান্ত হবে, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা জানি, পশ্চিমবঙ্গে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন আরএসএস এর পছন্দ অনুযায়ী। তা না হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে দল চালাচ্ছিলেন সেটা খুব একটা আরএসএস মেনে নিচ্ছিল না। ফলে হঠাৎ করেই শ্রমিক ভট্টাচার্য, যিনি খুব একটা রাজ্য সভাপতির দৌড়ে ছিলেন না, 3টে প্রধান গোষ্ঠী, দিলীপ ঘোষ গোষ্ঠী, সুকান্ত মজুমদার গোষ্ঠী এবং শুভেন্দু অধিকারী গোষ্ঠী, 3টে গোষ্ঠীকে টপকে তিনি রাজ্য সভাপতি হয়ে গেছেন। এবং আপনি শ্রমিক ভট্টাচার্য যে বাইকটা শোনালেন সেটাও খুব ইন্টারেস্টিং। সক্রিয়রা জায়গা পাবে। এখন অব্দি আমি কোনো রাজনৈতিক সিস্টেমে নিষ্ক্রিয় কাউকে জায়গা দেওয়ার বা প্রার্থী করার কথা শুনিনি। ফলে আপনাদের সঙ্গে থাকুন, আপনি যে 3টে গোষ্ঠীর কথা বললেন, এক্ষেত্রে কিন্তু এরকমই ভাবে গোষ্ঠীর কথা কে বলছেন বলুন তো? কুণাল ঘোষ আবার 4 জনের কথা বলছেন। মূলত যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে সেটাই চোখে আঙুল দিকে দেখাচ্ছেন কুণাল ঘোষের বক্তব্য কি শোনাবো। এই সুকান্তবাবু আর শুভেন্দুবাবুকে একসঙ্গে দেখা যায়, তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায় না কেন? সুকান্তবাবু আর শুভেন্দুবাবুকে একসঙ্গে দেখা যায়, কিন্তু তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষকে দেখা যায় না। ভালো করে দেখবেন তো, একদম দূরবীন লাগিয়ে দেখবেন, ওই তো শুভেন্দু, ওই তো সুকান্ত, কিন্তু দিলীপ কই, শ্রমিক ভট্টাচার্য কই, দেখা যায় না।
ওদের মধ্যে গোষ্ঠী আছে, সুকান্ত বাবু আর শুভেন্দু বাবু, ওদের দুজনকে আগে ঘর সামলা পরে ভাববি বাংলা। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আমরা কথা বলবো সুমনদা, সামনে যখন একটা বড় পরীক্ষা, নিজের ঘর গোছাতে যদি এতটা ঘেটে থাকে বিজেপি, তাহলে লড়াইটা করবে কিভাবে, মাঠে ময়দানে নামবে কি করে বিজেপি? নিজেদের ঘরই তো এখনো তৈরি হয়নি, প্রশ্ন তো উঠবে অস্বাভাবিকভাবে। দেখুন, আমি যতটা আরএসএস এর খবর জানি বা আরএসএস এর সম্পর্কে বুঝি, আরএসএস খুব সন্তুষ্ট নয় যেভাবে অমিত শাহ দল চালাচ্ছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দল চালাচ্ছেন। যাকে তিনি পর্যবেক্ষক করে পাঠিয়েছেন, সে ভূপেন্দ্র যাদব, রাজস্থানের খুব গুরুত্বপূর্ণ দলিত নেতা, তিনি একেবারে অমিত শাহর লোক। কিন্তু সেই সঙ্গে বিপ্লব দেব, দেখুন, বিপ্লব দেব একটা বাঙালি ফেস, কিন্তু যাদেরকে নির্ভর করে অমিত শাহ দলটা চালান মানে গোটা দেশে, তার মধ্যে ভূপেন্দ্র যাদব খুব গুরুত্বপূর্ণ। উনি রাজস্থানের দলিত নেতা, দলে গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ, সব জায়গায় গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে বিজেপি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি বলবো ডোনাল্ড ট্রাম্পের হুমকি, বিভিন্ন আভ্যন্তরীণ রাজনীতির জায়গা থেকে, সেখানে যেটা কুণাল ঘোষ বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। যে আপনি যদি দেখেন, দিলীপ ঘোষ দুম করে চলে গেলেন দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনে। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমরা মুসলমানদেরকে বাদ দিতে চাই না, আমরা বাঙালি হতে চাই। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী একটা পলিটিক্যাল লাইন নিয়ে চলছে। এই সবকটা লাইনের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটাকে জুড়বে কি, সেই জোড়ার কাজটা একমাত্র এক্ষেত্রে আরএসএসই পারে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে বিজেপি সাংগঠনিকভাবে বেসিক্যালি আরএসএস এর উপর নির্ভর করে, আর তারাই হয়তো এই মুহূর্তে মূল চাবিকাঠি। আমাদের অবশ্যই নজর থাকবে সবটার দিকে, ইকুয়েশনের দিকে। অনেক ধন্যবাদ সুমনদা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। তবে নজর রাখতে হবে কিন্তু ভবানীপুরের দিকেও, কারণ 26-এর আগে পদ্মের নজর এই হাই ভোল্টেজ কেন্দ্র। আজ মুখ্যমন্ত্রীর কেন্দ্র নিয়ে কিন্তু বিশেষ বৈঠক হতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে। আমাদের কোনো টার্গেট নেই, আমাদের একটাই লক্ষ্য, একটাই টার্গেট, তৃণমূল কংগ্রেসকে 2026-এ ক্ষমতাচ্যুত করে দেব। আর মানুষের টার্গেট তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি উপলক্ষ্য মাত্র, লড়াই মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল মানুষের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে, রাজ্যের স্থিরতার বিরুদ্ধে, নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই মানুষও ঠিক করেছে এই নির্বাচনে তারা তৃণমূলকে উপড়ে ফেলে দেবে। আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই, আমি জ্যোতিষীও নই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই, তবে এটুকু বলতে পারি আমি যে তৃণমূলের বিসর্জন অনিবার্য। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, যতই বলা হোক না কেন তৃণমূল কংগ্রেসের সাথে আসলে মানুষের লড়াই, তো তারপরও এই প্রশ্নটা থেকেই যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেমন এই ভবানীপুরকে গুরুত্ব দিচ্ছে, তেমনই বিজেপিও কিন্তু পাখির চোখ করে রেখেছে এই ভবানীপুর কেন্দ্রকে। দেখো, বিজেপির পাখির চোখ গোটা বাংলাটাই। ভবানীপুর নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে কারণ বিরোধী দলনেতা তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুটছেন রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই খুব স্বাভাবিকভাবেই ভবানীপুর প্রচারের সমস্তটা আলো যে কাটছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু 294টা আসন বিধানসভা কেন্দ্র, 294টা আসনের মধ্যেই কিন্তু ফোকাস শিফট করে রাখছে পদ্মশিবির, এবং পদ্মশিবিরের তরফ থেকে যে দাবি করা হচ্ছে প্রত্যেক জেলায় নির্দিষ্ট অঙ্কের তারা ভোট পার্সেন্টেজ 2024-এর নিরিখে আরো বেশি বাড়াতে চান। বিশেষ করে তারা যেভাবে ভাগ করেছেন যে 10,000-এর কম ব্যবধান কোথায় ছিল এবং 15,000-এর কম ব্যবধান কোথায় ছিল, এমনকি কোথায় 5,000-এর নিচে ব্যবধান ছিল সেইভাবেও ভাগ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।